চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে এখন থেকেই চিরুনি অভিযান চালাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, রাজধানী মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের বিচার দ্রুত ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের 11তম সভা। সভা শেষে ব্রিফিংয়ে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সভায় আমরা আজকে যা আলোচনা করেছি তা হলো সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত আলোচনা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতীদের কর্মকাণ্ড রোধের ব্যবস্থা গ্রহণ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে এখন থেকেই চলবে চিরুনি অভিযান। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা কি সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন। এই হত্যাকাণ্ডের দায়েরকৃত মামলায় প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লিখিত 19 জনের মধ্যে ইতিমধ্যেই 7 জনকে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকার বাইরে গোয়েন্দা দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য যে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিসেম্বরের মধ্যেই শেষ হবে নির্বাচনের সকল প্রস্তুতি। খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সশস্ত্র বাহিনীকে দেয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও 2 মাস বা 60 দিন বাড়িয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ 2 শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু এর সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশের কথা বলা হয়। এতে বলা হয়, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিকিউটর 1898 অনুযায়ী বর্ণিত অধিক্ষেত্রে অর্থাৎ সারা দেশে ও সময়কালে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। আগে গত 17 সেপ্টেম্বর সারা দেশে মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের 2 মাস বা 60 দিনের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। পরবর্তীতে এই মেয়াদ বিভিন্ন সময় বাড়ানো হয়েছে। ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় বিচারের দাবি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ দুপুর থেকে এই দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে ঢাকা ও নেত্রকোনা থেকে তাদেরকে গ্রেপ্তারের কথা জানায় ডিবি। গ্রেপ্তারকৃত 2 জনের নাম সজীব ও রাজীব। তারা এই মামলার এজাহার নামীয় আসামি। এ নিয়ে হত্যার ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করা হলো। আলজাদ ওরফে সোহাগ নামে যে একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ইতিমধ্যে পুলিশ তদন্ত আরম্ভ করেছে এবং গতকাল পর্যন্ত 5 জন এই ঘটনায় গ্রেফতার ছিল। আজকে ভোরে রাজধানী ঢাকা এবং নেত্রকোনা জেলায় অভিযান পরিচালনা করে ডিবি আরও 2 জনকে আটক করেছে। এই নিয়ে এই ঘটনায় এই পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হলো। আমরা ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। আশা করি খুব অল্প সময়ের ভিতরে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। বড় পরিসরে জাতীয়তাবাদীদের সাইবার যুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ওপর পরিকল্পিতভাবে সাইবার হামলা করা হচ্ছে। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত।
করছি তারেক রহমান, দ্য হোপ অব বাংলাদেশ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে। বইটি সম্পাদনা করেছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শাহাদাতের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা যুব নেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে। লোভ, লালসা এ সমস্ত ঊর্ধ্বে উঠে আমাদের বিএনপির নেতারা কিন্তু একজোট হয়ে দাঁড়িয়ে থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শক্তি, এটা আমাদের ইনহেরেন্ট একটা স্ট্রেংথ, এই স্ট্রেংথটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। অনুষ্ঠান থেকে জাতীয়তাবাদীদের আরও বড় পরিসরে সাইবার যুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। সাইবার ওয়ার্ল্ডে যে যুদ্ধ, সাইবারের যে যুদ্ধ, সেই যুদ্ধের জন্য যে প্রস্তুতি, এই কথাটা আমি বারবার করে বলেছি। আমার মনে হয় এর আগের যে অনুষ্ঠানগুলোতে এসেছি আমি সেখানে তোমাদেরকে বলেছি, ওই জায়গায় আমরা কিন্তু খুব দুর্বল। সুনির্দিষ্ট চক্রান্ত করে তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। শাপলা প্রতীক পেতে বাধা দেওয়া হলে রাজনৈতিকভাবে লড়বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমনটা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রোববার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি কথা বলেন। এ সময় নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নৌকা প্রতীক বাতিল করে শাপলা প্রতীক তালিকায় যুক্ত করার দাবি জানিয়েছে দলটি। ইলিয়াস মাতবরের রিপোর্ট। রোববার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে 2 ঘন্টারও বেশি সময় বৈঠক করে এনসিপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীক পেতে তাদের আইনি কোনো বাধা নেই। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে, কোনো ব্যক্তি আকারে নয়। কিন্তু এইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। বৈঠকে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নৌকা প্রতীক বাতিল করে শাপলা প্রতীক তালিকায় যুক্ত করার দাবি জানিয়েছে এনসিপি। আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত অবস্থায় আছে। কোনো স্থগিত থাকা বিষয়ের প্রতীক যেটা তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি তালিকায় অন্তর্ভুক্ত থাকার সুযোগ নাই। এটি আমরা বলেছি যে যেহেতু আওয়ামী লীগের নির্বাচনী তাদের যে নিবন্ধন সেটি স্থগিত আছে, অতএব তাদের প্রতীকটিও স্থগিত থাকতে হবে। নতুন একটি দরখাস্ত আজকে নির্বাচন কমিশনে জমা দিয়েছি যে শাপলাকে আগে এই প্রতীক হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 2024 সালে দেশের হাজারো তরুণের বুকের তাজা রক্তে মানুষ একটি নতুন বাংলাদেশ পেয়েছে, কিন্তু এখনও পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদতন্ত্র কায়েমের চেষ্টা করছে একটি পক্ষ। কিন্তু যুব সমাজ জানিয়ে দিচ্ছে এই দেশে আর ফ্যাসিবাদ চলবে না, প্রয়োজনে আবারও জীবন দেব। দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় ঝালকাঠি শহরের কাপদিয়াপট্টি এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে নাহিদ ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিস মোড় হতে পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় কেন্দ্রীয় নেতাদের সাথে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন। আমরা দেশের ভিতরে বিভাজন চাই না, মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু যদি জনগণের বিরুদ্ধে কেউ দাঁড়ায় তাহলে তার সাথে ঐক্য করা কোনো সম্ভব নয়। জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে জনরায়ের ভিত্তিতে সংবিধান সংশোধনের মাধ্যমে পরবর্তীতে প্রথম 2 জনের মধ্যে একজনকে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে এদিন জরুরি অবস্থা ঘোষণার বিষয়েও একমত হয়েছে দলগুলো। তবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কাঠামোগত দিক নিয়ে এখনও ঐক্যমতে পৌঁছানো যায়নি। এস এম আরিফের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 12তম দিনে বৈঠক করে রাজনৈতিক দলগুলো। আমরা শুধু কমিশন নয়, আপনাদের কথা বলছি, আমরা সকলেই চাই
সেই জায়গাটাতে আমাদের আসতে হবে। বৈঠকে 3টি আলোচ্য বিষয়ের মধ্যে প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে একমত হয়েছে দলগুলো। পুরো মন্ত্রিসভা এবং বিরোধী দলীয় নেতার সম্মতি সাপেক্ষে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন। আপনারা ইতিমধ্যে এই বিষয়ে জেনেছেন। এই বিষয়ে একটা ঐকমত্য তৈরি হয়েছে এবং বাংলাদেশে এই জরুরি অবস্থার রাজনৈতিক ব্যবহার, অপব্যবহার, এটা বন্ধ হওয়ার একটা জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। নীতিগতভাবে রাষ্ট্রপতি তিনি কর্মরত জ্যেষ্ঠ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকেই তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার বিষয়ে আগের আলোচনায় নীতিগত একমত ছিল দলগুলো, তবে কাঠামোগত দিক নিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। প্রধানত দলগুলো নিয়ে প্রেসিডেন্টের সভাপতিত্বে এখানে এই কেয়ারটেক করা হবে। আমরা প্রেসিডেন্টের ইস্যুটাকে ম্যানেজ করেছি যে প্রেসিডেন্ট যেহেতু অ্যাপয়েন্টিং অথরিটি হবে, তিনি আবার এই কমিটি থেকে প্রিসাইড করে এই মিটিং করবেন, এটাতে একটা ইনফ্লুয়েন্স হয়ে যাবে। শেষ অপশন হিসাবে জুডিশিয়ারিকে যদি রাখতে হয় সেই বিকল্পগুলোর বাইরে থেকে, যেমন সিরিয়াল 4, 5, 6 এইভাবে রাখা যায়। এবং সর্বশেষ অপশন হিসাবে সবাই একটা জায়গায় এসেছে যে রাষ্ট্রপতিকে রাখা ঠিক হবে না সর্বশেষ অপশন। তা আমরাও মনে করি যে রাষ্ট্রপতিকে না রাখতে পারলেই ভালো। তারপরে যদি ঐক্যমত্যে আসা না যায় সেই ক্ষেত্রে একদম লাস্ট অপশন হিসাবে রাখা যায় একটা ইনস্টিটিউশনকে। আমরা যেমন একটি প্রস্তাব আগে দিয়েছিলাম, জামাতে ইসলামী তারা সম্ভবত সামনে একটি প্রস্তাব দিতে যাচ্ছে। সবগুলো প্রস্তাব নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটি জায়গায় আমরা যেতে পারবো বলে বিশ্বাস করি। আলোচনায় অগ্রগতি দেখছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ প্রণয়নের ব্যাপারে আশাবাদী তিনি। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারবো। একদিন বিরতি দিয়ে মঙ্গলবার আবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। SM আরিফ, মাইটিভি, ঢাকা। এবারে রক্তাক্ত জুলাইয়ের গণ অভ্যুত্থানের খবর। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় পলাতক 26 আসামির মধ্যে 2 আসামি অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাদের 22 জুলাই হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে বাকি 24 আসামিকে উপস্থিত হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এই নির্দেশ দেন। এদিকে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে বিএনপি। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। গত বছরের 16 জুলাই কোটা বিরোধী আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ। আবু সাইদ হত্যায় তৎকালীন ভিসি হাসিবুর সহ 30 জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় তদন্ত শেষ করে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করা হয়। শহীদ আবু সাইদকে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেই মামলাটিতে মাননীয় ট্রাইব্যুনাল 30 জন আসামির বিরুদ্ধে কগনিজেন্স নিয়েছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 2 জন আসামি অন্য মামলায় আটক রয়েছেন। সেজন্য আমরা সেই 2 জনকে এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছে। এদিকে আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো মামলায় শুনানির তারিখ পিছিয়ে 16 জুলাই করা হয়েছে। সকালে আবু সাইদ হত্যা মামলার 4 আসামি এবং আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। নির্মম নিষ্ঠুরভাবে পৈশাচিক কায়দায় তাদের লাশগুলো পুড়িয়ে দিয়েছে সেই মামলাটি ছিল। এই মামলাতে 8 জন আসামি কাস্টডিতে আছে আর 5 জন আসামির ওয়ারেন্ট এক্সিকিউশন রিপোর্ট এখনও ট্রাইব্যুনালে আসেনি, এসে পৌঁছায়নি। সেজন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছি। মাননীয় ট্রাইব্যুনাল এটি 16 জুলাই ধার্য করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আনিসুল হক, বেনজির আহমেদ সহ 16 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি। দুপুরে ভুক্তভোগীদের সঙ্গে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান। এ সময় তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজিউল ইসলাম। শিমুল খান, মাইটিভি, ঢাকা। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে নির্বিচারে গুলি এবং সর্বশক্তি নিয়োগ করতে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত হয় 5-7 বছর বয়সী জাবির ইব্রাহিম, আহাদ, রিয়া সহ প্রায় 1.5 শতাধিক শিশু।
সেই শিশু হত্যা নাড়া দিয়েছে দলমত নির্বিশেষে সকল মানুষকে। উঠে আসে জাতিসংঘের তথ্য ও প্রতিবেদনে, হতবাক করেছে বিশ্ববাসীকে। জুলাই শিশু হত্যার তথ্য তুলে ধরছেন শাহজাহান আলী মনোয়ারের ক্যামেরায় মিফতা গালিবের রিপোর্ট। ওর প্রথম কাজই ছিল আমাকে জড়ায় ধরা। এটা আমি বলতে পারি না, আমি মিস করি ওকে। 6 বছর বয়সী নিষ্পাপ শিশু সন্তানকে হারিয়ে কান্না যেন থামছেই না শহীদের এই মায়ের। বুক ফাটা আর্তনাদের সাক্ষী এখন কেবলই 4 দেয়াল। 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার অপ্রতিরোধ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাবার খবরে রাস্তায় নেমে আসে লক্ষ লক্ষ মানুষের বাঁধভাঙা উল্লাস। এ সময় বাবা মা ও ভাইয়ের সাথে উত্তরায় প্লেকার্ড হাতে নেমেছিল 6 বছরের জাবির ইব্রাহিমও। কিন্তু ঘাতকের বুলেটে শেষ হয়ে যায় নিষ্পাপ এই শিশুর জীবন। আনন্দঘন মুহূর্ত পরিণত হয় দুঃস্বপ্নে। সবাই বলছিল যে ওকে নেওয়ার দরকার নেই, কিন্তু ওর এমন ইয়ে ছিল যে ও কোনোভাবেই থাকবে না, ও যাবেই। তারপরে আমরা নিয়ে গেলাম ওখানে, যেয়ে মোটামুটি কিছুক্ষণ পরেই তো খবর এলো যে হাসিনা পালিয়ে গেছে। সবাই এত খুশি। ওর বাম হাতটা আমি ধরে, ডান হাতে আমি তার বাম হাতটা ধরলাম, ধরে একটু দৌড় বাসার দিকে দৌড়ে আসতেছিলাম। আসার পরে উত্তরা এপিবিএনের যে উত্তর গেট বরাবর আসার পরেই গেট থেকে পুলিশ গুলি ছড়ে ওর উরুর একটু উপরে গুলিটা বিদ্ধ হয়। তখন আমি বুঝতে পারিনি এটা গুলি, আমি ভাবতেছিলাম এটা হয়তো ইয়ে হবে রাবার বুলেট। রক্ত পড়তেছে, তাড়াতাড়ি তাকে আমি পাঁচর কোলে নিয়ে আমি কুয়েতমন্ত্রী হাসপাতালে নিয়ে যাই। তো ওই অবস্থায় প্রায় 1.5 ঘন্টা রক্তক্ষরণের পরে সে ওখানেই মারা যায়। ছোট ভাই ইব্রাহিমের স্মৃতি আজও মুখ লুকিয়ে কাঁদায় জোহায়েরকে। ও আমার সাথেই ঘুমাতো, আমার মাঝে মাঝে ও কী করতো, মানে আমরা বিছনায় উঠে ওকে আমি কাঁধে ঘোড়া, ও আমাকে ঘোড়া বলতো, আমার উপরে উঠতো, আমি ওকে নিয়ে চড়তাম, ওর সাথে খেলতাম। তারপর ওই যে ওর যে সাইকেল আসছে নতুন সাইকেলটাই আমরা মিলে চালাতাম। জাগতিক দুনিয়ার বিচার কি হবে সেটি নিয়ে খুব বেশি ভাবেন না শহীদ জননী, চান সন্তান থাকুক জান্নাতের পাখি হয়ে। আমি আসলে এই ব্যাপারটা খুব একটা গুরুত্ব দেই না। আমার কষ্টের ভাগ কেউই নিতে পারবে না। আমি যা হারিয়েছি সেটা তো আমি আর ফেরত পাবো না, কিন্তু আমার দেশটা ভালো থাকুক। শহীদের রক্তে আঁকা এই পতাকা যেন বলছে আর হবে না রক্তক্ষয়, হারাবে না প্রিয়জন। মিফতা গালিব, মাই টিভি। আগামী বছরের হজের খরচ আরও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন। দুপুরের সচিবালয়ে 2025 সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। উপদেষ্টা জানান, বাড়ি ভাড়া সহ অন্যান্য মাধ্যম থেকে বেঁচে যাওয়া 8,28,90,183 টাকা ফেরত প্রদান করা হবে সরকারি মাধ্যমের 4,978 জন হাজিকে। গত 8 জুন হজের আনুষ্ঠানিকতা শেষে 10 জুন থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়ে শেষ হয়েছে 10 জুলাই। উপদেষ্টা আরও জানান, এবছর 87,145 জন হাজি দেশে ফিরেছেন, মারা গেছেন 45 জন। ধর্ম মন্ত্রণালয় হজ প্রক্রিয়ায় কোনো ব্যবসা করেন না, আমরা কোনো লাভ করি না, আমরা কেবল ইবাদতে সহযোগিতা করে থাকি। এই ক্ষেত্রে আমরা প্যাকেজ নম্বর 1, প্যাকেজ নম্বর 2 ডিক্লেয়ার করেছিলাম। তো আমাদের সচিব মহোদয়ের আন্তরিক প্রয়াসে আমাদের বাড়ি ভাড়া করার যে টিম, চৌকস টিম, ওখানে সেনাবাহিনীর প্রতিনিধি আছে, দূতাবাসের প্রতিনিধি আছে, আমার মন্ত্রণালয়ের প্রতিনিধি আছে। ওনারা বাড়ি টু বাড়ি, ডোর টু ডোর গিয়ে বাড়ি ভাড়া করেছেন এবং নেগোসিয়েশন করে বাড়ি ভাড়া কমিয়েছেন। 4,978 জন হাজিকে, সরকারি হাজির সংখ্যা হতে 5,000, এর মধ্যে 4,978 জন হাজিকে আমরা সর্বমোট 8,28,90,183 টাকা ফেরত দেব। প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বের জেরে এনবিআরের আন্দোলন পরবর্তীতে যা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেবার
ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। সকালে সচিবালয়ে তিনি জানান, এনবিআর নামের প্রতি মানুষের একটি নেগেটিভ ধারণা রয়েছে, তাই এই নামটি আর থাকবে না। রাজস্ব নীতি এবং রাজস্ব বাস্তবায়ন নামে যে দুটো বিভাগ যেটা হয়েছে সেটাই থাকবে। দুই বিভাগের জন্য দুজন সচিব থাকবেন। উপদেষ্টা জানান, সেখানকার কর্মকর্তাদের আচরণে পরিবর্তন ও রাজস্ব আহরণের মধ্য দিয়ে আস্থা ফিরিয়ে আনতে হবে। তবে প্রশাসন ক্যাডারের খবরদারি যাতে না থাকে সেই বিষয়ে নিশ্চিত করা হবে বলেও এ সময় আশ্বস্ত করেন তিনি। এটা প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটা অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করার একটা ইয়ে হয়েছে। আপনারা এইটা দেখছি, যুগান্তরের রিপোর্টেও এটা কিছুটা দেখছেন যে ওখানে বলা হয়েছে যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলা হয়েছে এবং তারা ওখানে এই আন্দোলনের নামে সরকার বিরোধী একটা অবস্থান সেখানে তৈরি হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 420 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সঙ্গে এই সময়ে প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 116 জন, চট্টগ্রাম বিভাগে 79 জন, ঢাকা বিভাগে 60 জন, ঢাকা উত্তর সিটিতে 25 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 57 জন, খুলনা বিভাগে 26 জন, রাজশাহী বিভাগে 45 জন, ময়মনসিংহ বিভাগে 9 জন এবং রংপুর বিভাগে 3 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। দেশের সবশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এই সময় নতুন করে কারো দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে 218 জনের নমুনা পরীক্ষা করা হয়, তবে এর মধ্যে কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। যাব প্রবাসের সংবাদে। লা লিগা ইউথ টুর্নামেন্ট মালয়েশিয়া 2025-এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশের জাফরানি স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব 16 ফুটবল দল। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইউপিএম বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য লা লিগা ইউথ টুর্নামেন্ট 2025-এ মালয়েশিয়ার লেস্টারি জুনিয়র এফসিকে 3-0, মালয়েশিয়ার কুলাই ইন্টেলেক এফসিকে 6-0 গোলে হারিয়েছে। এছাড়া জুনিয়র এফ-এর সঙ্গে 1-1 গোলে ড্র এবং ইন্টারন্যাশনাল স্কুল অফ লাহোর পাকিস্তানের সঙ্গে ওয়াক ওভার পেয়ে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের জাফরানি স্পোর্টিং ক্লাব। জাফরানি স্পোর্টিং ক্লাবের তত্ত্বাবধান করছেন ভার্সেটিলো গ্রুপের চেয়ারম্যান, হ্যালো সুপারস্টার্সের আবিষ্কারক ও জাফরানি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ডক্টর কামরুল আহসান।